গল্পের শুরুতে দেখা যায় খুব সাধারণ জামাকাপড় পরা একটা মহিলা একটা বড় সুটকেস টেনে নিয়ে দামি একটা দোকানে ঢুকছে। তিনি বেশ ভাব নিয়েই দামি দামি সব টাকার ব্যাগ হাতে নিয়ে ছবি তুলতে লাগলো। দোকানের স্টাফরা তাকে ভিখারি মনে করে বের করে দিতে চাইলে তিনি হঠাৎ করে বলে বসলো যে যতগুলো ব্যাগ আমি ছুঁয়ে ধরেছি সবকটা ব্যাগই আমি কিনবো। এরপর তিনি ক্যাশ টাকায় ঠাসা সুটকেসটা সবার সামনে খুলে ধরলো। এত টাকা যে স্টাফদের ম্যাচিং নিয়ে আসতে হলো সেটাকে গোনার জন্যে। তিনি কোনো চিন্তা ছাড়াই সেই টাকার পাহাড়ের পাশে নিশ্চিন্তায় শুয়ে পড়ল। এই মহিলাটার নাম বন্ধুরা সারা। কোরিয়ার বড় বড় সব ধনী ব্যবসায়ীদের কাছে সে একটা পরিচিত আর একটা রহস্যময় নাম। সবাই তাকে খুব শ্রদ্ধা করলেও আসলে খুব কম মানুষই এটা জানে যে সে একটা ভয়ঙ্কর চালাক জোচ্চোর মানুষ। অন্যদিকে ঠিক সেই সময়ই পুলিশ ড্রেনের ভিতরে একটা মেয়ের লাশ পায়। মেয়েটার মুখ এমনভাবে থেতলে দেওয়া হয়েছে যে চেনার কোনো উপায় ছিল না। যেখানে শুধু পড়েছিল একটা বেগুনি রঙের দামি ব্যাগ, যা সারা পৃথিবীতে মাত্র একটাই আছে। পুলিশের মনে হলো খুনি ইচ্ছা করে এই ব্যাগটা ফেলে গিয়েছে যাতে সে পুলিশকে চ্যালেঞ্জ করতে পারে। ময়নাতদন্তে জানা গেল যে মেয়েটার মুখ ইচ্ছা করেই বারবার আঘাত করা হয়েছে যেন পুলিশ তাকে চিনতে না পারে। তবে সে মার খেয়ে মরেনি, মরেছে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে। ব্যাগ থেকে পাওয়া একটা নাম্বার দেখে পুলিশ পৌঁছিয়ে যায় ইউজিন নামের একটা মেয়ের কাছে, যিনি একটা বড় কসমেটিক্স কোম্পানির মালিক। লাশটার পায়ের ট্যাটু দেখে ইউজিন একদম কান্নায় ভেঙে পড়ে। সে নিশ্চিত করে যে মরে যাওয়া মেয়েটা আর কেউ নয় বরং তার বন্ধু সারা। ইউজিন পুলিশকে জানালো সারা ছিল একটা দামি বিদেশি কোম্পানির বড় সিইও। তাদের পরিচয়ের গল্পটাও ছিল বেশ অদ্ভুত। একবার একটা দোকানে সারা ধুলোমাখা সুটকেস নিয়ে এসে কোটি কোটি টাকা নগদ গুণে একটা ব্যাগ কিনেছিল। সেই দৃশ্য দেখে ইউজিন তো একদম হাও হয়ে গিয়েছিল। জানা গেল ইউজিন তার সারা জীবনের জমানো টাকা দিয়ে একটা দামি ব্যাগ কেনার জন্য 6 মাস ধরে অপেক্ষা করছিল, কিন্তু গিয়ে দেখলো সেই দোকানে সারার জন্য তার চেয়েও একটা দামি আর স্পেশাল কাস্টম মেড একটা ব্যাগ রাখা রয়েছে। সারাকে নিয়ে তখন অনেক রকম কথা শুনে যেত। কেউ কেউ বলতো সে নাকি একটা বড় কোম্পানির মালিক। ওই সময় ইউজিনের ব্যবসার অবস্থাও খুব খারাপ ছিল। একদিন এক বড় লোকের পার্টিতে গিয়ে ইউজিন এক অহংকারী মহিলার কাছে বেশ অপমানিত হয়। তিনি অপমান করে বলছিলেন যে ইউজিনের কোম্পানির মালপত্র মোটেও হাই ক্লাস লোকেদের জন্য না। ঠিক তখনই হঠাৎ একটা মহিলা তার গায়ে ধাক্কা মেরে তার ব্যাগটা নষ্ট করে দেয়। ইউজিন খুব রেগে গেলেও সেই মহিলাটা মোটেও খারাপ ব্যবহার করেনি, উল্টে বারবার তার কাছে ক্ষমা চাইছিল। ক্ষতিপূরণ হিসেবে তিনি তাকে এমন এক দামি ব্যাগ উপহার দিতে চাইলো যা কেনা ইউজিনের কাছে স্বপ্নের মতো ছিল। তখনই সে বুঝতে পেরেছিল যে এই মহিলাটাই হলো সেই রহস্যময় সারা। পরে পার্কিং লটে তাদের আবার দেখা হয় আর এখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়। সারা এমনভাবে কথা বলতো যে ইউজিন কোনোভাবেই তাকে না করতে পারতো না। সেখানে এসে সারার কাছে স্বীকার করে যে সে বড়লোকদের সমাজে নিজের জন্য জায়গা করে নিতে চাই। আর আমাদের সারা ছিল সব দিক থেকেই একদম পারফেক্ট, যেমন ধনী তেমনই মিলনসই। এর কিছুদিন পর আমরা দেখি যে সারার রুমমেট তার সব জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে, যার কারণে সারা এখন ইউজিনের বাড়িতে থাকতে শুরু করেছে। এতে তাদের দুজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। একদিন সারা কথায় কথায় একটা হোটেল বানানোর আইডিয়া দিল। ইউজিন ভাবলো এটাই হয়তো তার জীবন বদলে ফেলার সুযোগ। সে চাইছিল শুধু তার কসমেটিক্স কোম্পানির মালপত্রই যেন ওই হোটেলে ব্যবহার করা হয়। এতে তার কোম্পানির দাম আর নাম দুটোই বাড়বে। সঙ্গে সঙ্গে সে কোনো চিন্তাভাবনা না করেই ওই প্রজেক্টে 15 মিলিয়ন ইয়ন ইনভেস্ট করার দাবি করে দেয়। এরপরে সারার ওই ব্র্যান্ডের জনপ্রিয়তা হু হু করে বাড়তে লাগলো। এমনকি বড় সেলিব্রিটিরাও ওই মালপত্র কেনার জন্য একদম পাগল হয়ে গেল। প্রথম মাসেই ইউজিন তার ইনভেস্ট করা সেই 15 মিলিয়ন ইয়নের টাকাটা হাতে পেয়ে যায়। এতে সারার উপরে ইউজিনের বিশ্বাস আরও বেড়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো যে যেদিন সারার একটা নতুন প্রোডাক্ট বাজারে আসার কথা ছিল সেই দিনই ইউজিন তাকে শেষবারের মতো দেখেছিল। সে জানালো সারা এমন একজন মানুষ ছিল যে সবসময় নাকি চলে যাওয়ার জন্য তৈরি থাকতো, এমনকি সে তার সুটকেসটা পর্যন্ত নাকি কোনোদিন পুরোপুরি খোলেনি। ইউজিন এখন খুব আফসোস করছে, কারণ সারা নিখোঁজ হওয়ার পরেই সে যদি পুলিশকে খবর দিত তাহলে আজ হয়তো সারা মরতো না। ইউজিনের এই পুরো বক্তব্যটা শোনার পরে ওই পুলিশ অফিসারের মনে একটু খটকা লাগলো। সে খেয়াল করলো ইউজিন তার প্রিয় বন্ধুর দেওয়া সেই কোটি টাকার ব্যাগটা খুব অবহেলায় মেঝের উপরে ফেলে রেখেছিল। তার সন্দেহ হলো হয়তো এই ব্যাগটা নকল, না হয়তো তাদের বন্ধুত্বটা পুরোটাই নাটক ছিল। এমনকি সিনিয়র পুলিশ অফিসার পার্কও বুঝতে পারলো যে এই পুরো গল্পের ভিতরে কোনো বড় একটা রহস্য লুকিয়ে আছে, কারণ সবকিছু যেন একটু বেশি নিখুঁত মনে হচ্ছিল। পুলিশ অফিসার পার্ক লুকিয়ে তদন্ত করে জানতে পারলো যে ইউজিন আর সারার মধ্যে ওই 15 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে আসলে বড় ঝামেলা হয়েছিল। আসল কথা হলো ওই টাকাটা ইউজিন তার নিজের কোম্পানি থেকেই চুরি করেছিল। ঠিক সেই সময় পুলিশ একটা কিডন্যাপিং কেস সমাধান করতে গিয়ে জানতে পারে যে ইউজিন আসলে নিজেই লোক ভাড়া করেছিল সারাকে তুলে নিতে আর সেই টাকাটা চুরি করার জন্য। কিন্তু ভুল করে কিডন্যাপাররা সারার বদলে হিও নামের একটা অন্য মেয়েকে তুলে নিয়ে যায়। ভাগ্য ভালো যে সেই সময় পুলিশ সময় মতো পৌঁছে গিয়ে সেই মেয়েটাকে বাঁচিয়ে ফেলেছিল। বর্তমানে থানার বাইরে অফিসার পার্কের সাথে দেখা হয়ে যায় ওই মেয়েটার, মানে হিওর সাথে, যার মুখে আঘাতের চিহ্ন ছিল আর হাতে ছিল একটা লাঠি। মেয়েটা কাঁদছিল দেখে অফিসার পার্ক তার দিকে নিজের টাইটা এগিয়ে দিল চোখের জল মোছার জন্যে। কিন্তু মেয়েটা চোখের জল মোছার পরে যাওয়ার সময় এমন একটা অদ্ভুত কথা বললো যা পার্কের মাথায় কোনোভাবে ঢুকলো না। পরে পার্ক খেয়াল করলো যে মেয়েটা বলেছিল তার বাম পায়ে নাকি চোট, অথচ সে লাঠিও ধরে রেখেছে বাম হাতে। সাধারণত লাঠিটা থেকে উল্টো হাতে ধরার কথা ছিল। এই ছোট একটা খটকা থেকে পার্কের মনে হলো যে দাল মে কুছ কালা হ্যায়। তদন্ত করতে গিয়ে পুলিশের চোখ তো প্রায় কপালে ওঠার মতো অবস্থা। রেকর্ড ঘেটে দেখা গেল যে সারা নামের আসলে কোনো মানুষই নেই। তার নাম, জন্ম তারিখ, ঠিকানা, পড়াশোনা সবই ছিল ভুয়া। যে মেয়েটাকে সবাই এতদিন নিখুঁত ভাবতো সে আসলে শুরু থেকেই ছিল একটা মিথ্যে। পুলিশ তখন এই গল্পের আর একজন মানুষ, একটা বড় সুদ ব্যবসায়ী সেইনের কাছে গেল। কিন্তু সেইন এখানে একদম একটা অন্যরকম গল্প শোনালো। সে তখন কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রায় মরার পথে ছিল।
তার নিজের ভাই, বোন, বউ, এমনকি 40 বছর পুরনো একটা বন্ধুও তাকে কোনো রকম সাহায্য করতে রাজি হয়নি। সেই বিপদের সময় তার দেখা হয় দুয়া নামের একটা মেয়ের সাথে, যে মেয়েটা পরে সারা নামে পরিচিত হয়। দুয়া তখন সেইনকে একটা সাহসী অফার দেয়। সে জানায় 50 কোটি টাকার বিনিময়ে সে নিজের একটা কিডনি তাকে দিতে রাজি আছে। সব কিছু লিগাল দেখাতে তারা দুজন একটা ভুয়া বিয়েও করে। কিন্তু দুয়া মেয়েটার আসল লক্ষ্য শুধু টাকা ছিল না। সে জানতো জীবন বদলাতে হলে শুধু বড় লোকদের খরচ দেখলে হয় না, তারা কিভাবে টাকা কামায় সেটাও দেখতে হয়। এরপরে সেইনি আস্তে আস্তে দুয়াকে সাহায্য করে সারা নামের একটা একদম নতুন আর ঝকঝকে পরিচয় তৈরি করতে। একদিন দেখা গেল সেইন বিশাল বড় লোক হওয়ার সত্ত্বেও সে তার ছুরি মার্কা বউকে একটা সাধারণ ডায়মন্ডের আংটি উপহার দিল। তিনি জানালেন তার মতো স্ট্যাটাসের মানুষের বউ যাই পড়ুক না কেন, সবাই সেটাকে আসল বলেই মেনে নেবে। এই বিষয়টা দেখে সারা একদম একটা নতুন বিষয় বুঝতে পারলো, সবটাই আসলে লোক দেখানো। তাদের বিয়েটা ছিল স্রেফ একটা চুক্তি, যেখানে ভালোবাসা বা সম্মান কোনো কিছুরই জায়গা ছিল না। নিয়ম অনুযায়ী কিডনি দিতে হলে অন্তত 2 বছর একসাথে স্বামী স্ত্রী হয়ে থাকতে হবে। তাই তারা দুজন 2 বছরের জন্য একটা কন্ট্রাক্ট সই করে। সেইন তার ক্ষমতা ব্যবহার করতে সারার জন্য একটা ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেয়। সবার কাছে প্রচার করা হলো যে সারা একটা নামি দামি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। যখন কেউ পড়াশোনা নিয়ে প্রশ্ন করতো, সারা কায়দা করে কথাটাকে ঘুরিয়ে দিত। মজার ব্যাপার হলো সারার এই রহস্যময় ব্যবহারটা বড়লোকদের কাছে আরও বেশি পছন্দ হলো। একটা ধনী মহিলা তো সারাকে এমন একটা গোপন আড্ডায় নিয়ে গেল, যেখানে সারাক্ষণ শুধু দামি অভিজাত্য আর ফুর্তি চলতো। সারা বুঝতে পারলো এটাই তার জন্য একটা সুযোগ। সে ওই মহলে রটিয়ে দিল যে সে কোরিয়াতে একটা বিশাল বড় নামি দামি ব্র্যান্ড আনতে চাই, কিন্তু সে সিউল শহরটা ভালো করে চেনে না বলে শোরুমটা কোথায় দেবে সেটা বুঝতে পারছিল না। সেই মুহূর্তেই একটা বড়লোক সিইও এসে সেখানে হাজির হয়। সে তাকে সিউলের সবচেয়ে দামি এলাকায় নিজেরই একটা বিল্ডিং সস্তায় ভাড়া দেওয়ার অফার দিল। এভাবেই সারা তার জালিয়াতির প্রথম ধাপটা সফলভাবে পার করে নেয়। সারা একটা বিষয় খুব ভালোভাবে জানতো, মানুষকে যত বেশি অবহেলা করা হবে তারা সেই জিনিসটার পেছনেই তত বেশিই ছুটবে। দামি জিনিসের আসল মূল্য তাদের বানানোর খরচ না, বরং এটা ব্যবহার করলে সমাজে যে দাপট আর অহংকার পাওয়া যায় সেটাই এর আসল দাম। তাই সে শুধু ব্যাগ বিক্রি করতো না, মানুষের অহংকার বিক্রি করত। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে সারার ওই দামি ব্যাগগুলো আসলে কোরিয়াতেই তৈরি হতো। সে শুধু ব্যাগের বডি আর ফিতে আলাদা আলাদা করে ইংল্যান্ডে পাঠাতো, সেখানে শুধু জোড়া লাগিয়ে সে আবার সেইগুলো কোরিয়াতে ইম্পোর্ট করিয়ে নিয়ে আসতো। এতে করে আইনত সে দেশি জিনিস বিদেশি বলে বিক্রি করতে পারতো। এমনকি ইন্টারনেটে সে এই ব্র্যান্ডকে নিয়ে একটা ভুয়া ইতিহাসও তৈরি করে। সে দাবি করলো এই ব্র্যান্ড নাকি 100 বছরের পুরনো, আর ইউরোপের রাজা মহারাজা আর ভিআইপিরাই শুধু ব্যবহার করত। এমনকি ব্রিটিশ রাজপরিবার থেকেও নাকি এর স্বীকারোক্তি আছে। পুরোটাই ছিল সারার সাজানো গুছানো একটা গল্প। এরপরে সারা একটা অদ্ভুত বুদ্ধি খাটালো। সে ইচ্ছা করে বাজারে নিজের ব্র্যান্ডেরই কিছু নকল মাল ছেড়ে দিল। তার যুক্তি ছিল বাজারে যদি কোনো জিনিসের নকল পাওয়া যায় তাহলে মানুষ বিশ্বাস করবে যে এর আসল জিনিসটা নিশ্চয়ই অনেক দামি ব্র্যান্ড হতে পারে। ঠিক এই সময় সারা গ্যাংনাম এলাকার একটা ছোট কারখানায় গিয়ে যা দেখলো তাতে তো সে পুরো অবাক। সেখানে একটা অল্প বয়সী মেয়ে লাল হীরা বসানো এমন একটা ব্যাগ বানিয়েছে যা দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা নকল কি আসল। এই মেয়েটার নাম বন্ধুরা মিজং। সে দামি ব্যাগ বানানোর জন্য ওস্তাদ, কিন্তু তার নজর ছিল সারার দামি গয়না আর তার সাজগোজের দিকে। সে আর দেরি না করে মিজংয়ের পুরো টিমকে কাজে লাগিয়ে দিল আর তাকে খুব কঠিন ডিজাইনের একটা ব্যাগ বানাতে বলল। মিজং সারা রাত জেগে নিখুঁতভাবে সেই ব্যাগটা তৈরি করে। ব্যাগটা দেখে সারা নিজেও থ হয়ে গেল, এতটা নিখুঁত কাজ সে আগে কখনো দেখিনি। একদিন রাতে ছাদের ওপরে দাঁড়িয়ে সারা মিজংকে বলল যে ইনভেস্টরদের কাছ থেকে টাকা পাওয়ার পরে সে এই ব্যাগগুলোকে আরও বড় পরিমাণে বানানো শুরু করবে। কিন্তু মিজংয়ের নিজের ওপরে কোনো ভরসা ছিল না। সে বলল সে তো শুধু নকল করতে জানে, এটা আবার কোনো একটা গুণ হলো নাকি? সারা হেসে বলল আসল আর নকলের ভিতরে যখন পার্থক্য বোঝা যায় না তখন ওটাই হয় তার ভাগ্য। সারা সেখানে তাকে অনেক টাকা আগাম দেওয়ার কথা বলল, কিন্তু মিজং চাইছিল সব টাকা যেন তাকে ক্যাশে দেওয়া হয়। সে বুঝতে পারলো যে মিজং কিছু একটা লুকাচ্ছে। পরে মেয়েটা স্বীকার করে যে সে অনেক ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তাই তার কোনো আইডি কার্ড নেই, এমনকি সে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারিনি। কথাগুলো শুনে সারা মজা করে বলল যে আমার তো প্রায় একই অবস্থা, তুমিও পালাচ্ছ আর আমিও পালাচ্ছি। যেহেতু তাদের দুজনের শরীরের গঠন প্রায় একই রকম, তাই সারা একদিন মিজংকে বলল যে তার বদলে সে যেন একটা দোকানে গিয়ে দামি জামা কাপড়ের ট্রায়াল নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে সারা বলল যে তাদের দুজনকে দেখতে অনেকটা একই রকম লাগছে। সারা যা যা শিখিয়ে দিয়েছিল মিজং ঠিক তাই তাই করলো। সে দোকানে গিয়ে সারার নাম বলল আর দামি দামি ড্রেস পরতে শুরু করলো। দামি পোশাকে আয়নার সামনে নিজেকে দেখে মিজং নিজেই তো অবাক হয়ে গেল। তার মনে হচ্ছিল সে হয়তো অন্য কেউ হয়ে গিয়েছে। নিজের ওই রাজকীয় রূপ দেখে সে যেন মায়ায় পড়ে গেল। মিজং যখন বোঝাতে চাইল সে আসলে সারা না, তখনই সারা তাকে থামিয়ে দেয়। এরপর একদিন সারা তাকে একটা দামি ফোন উপহার দেয়, যেটা সারার নামেই কিনা ছিল। এমনকি সে তাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে বোঝালো যে ভার্সিটিতে না পড়লেও দুনিয়াটা চেনা যায় এই বইয়ের মাধ্যমে। যেহেতু মিজংয়ের কোনো আইডি কার্ড নেই, তাই সারা তাকে নিজের মেম্বারশিপ কার্ডটা দিল, যাতে অসুস্থ হলে সে হাসপাতালে যেতে পারে। মিজং বুঝতে পারছিল না যে সারা কেন তার জন্য এত কিছু করছে। সারা শুধু রহস্য করে বলল যে তাকে দেখলে নাকি তার একজন খুব কাছের মানুষের কথা মনে পড়ে। বড়লোকদের জীবনের একটুখানি স্বাদ পেয়ে মিজং যেন পুরোপুরি বদলে যেতে শুরু করলো। একদিন সোফার ওপরে সারার মানিব্যাগ পড়ে থাকতে দেখে সে সেটা তাকে ফেরত দিল না, উল্টে তার কার্ড ব্যবহার করে নামি দামি দোকানে গিয়ে কেনাকাটি শুরু করলো। টানা 6 মাস ধরে সে সারার পরিচয় নিয়ে সব নামি দামি জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। যেহেতু সারার আসল মুখটা খুব কম লোকে চিনত, তাই কেউ তাদেরকে সন্দেহ করতো না।
মিজন এমনকি সারার কথা বলার স্টাইল আর চালচলন সবই একদম পুরো কপি করে ফেলেছিল। কিন্তু এই নকল করা তো আর সারা জীবন চলবে না। একদিন শপিং মলে সিকিউরিটি টিম মিজনকে আটকিয়ে দেয়। সে নিজেকে আসল সারা প্রমাণ করার জন্য এমনকি তার পায়ের গোড়ালিতে সারার মতো হুবহু একটা ট্যাটু করে নিয়েছিল। কিন্তু সিকিউরিটি জানালো যে কার্ডের আসল মালিক সারা চায় না পুলিশ ডাকতে, তাই সে যেন চুপচাপ এখান থেকে কোনো ঝামেলা না করে চলে যায়। মিজং তখন বুঝতে পারলো এই পুরো ঘটনাটাই ছিল সারার একটা চাল। সারা তাকে ইচ্ছা করে এই দামি জিনিসের লোভ দেখিয়ে হাতে নাতে ধরে অপমান করিয়েছে। মিজং এখানে কিছুতেই মেলাতে পারছিল না যে সারা কেন তার সাথে এমন করলো। একবার সে একটা বড়লোক মহিলার ড্রিঙ্কসে ওষুধ মিলিয়ে দিয়েছিল। সেই মহিলাটা যখন বমি করতে শুরু করলো, সারা দোকানের সবচেয়ে দামি ব্যাগটা বাড়িয়ে দিল তার বমি ধরার জন্যে। এরপরে সে নিজেই হাঁটু গেড়ে বসে সেই সবটা পরিষ্কার করলো। এমনকি মহিলাটা তাকে টাকা দিতে চাইলে সে সেটা নিল না। এটা পুরোটাই সে একদম পুরো নিঃস্বার্থে করেছিল। এমনকি সারা এখানে কোনো ব্যাগ বা ব্র্যান্ড বিক্রি করতে চাইছিল না। সে বড়লোকদেরকে বোঝাতে চাইছিল যে আমিই সেরা আর এটাই তার ব্যবসা। কিন্তু শুধু বড়লোকদের সাথে মিশলে তার ক্যারিয়ার যতটা উপরে ওঠার কথা ছিল ততটা উঠছিল না। তাই সে কাজের বাহানা দিয়ে একটা দামি বারে যাতায়াত শুরু করলো। সেখানে সে জিওয়াং নামের একটা হ্যান্ডসাম মডেলকে দিয়ে ড্রিঙ্কস সার্ভ করাতো। কিন্তু সারা সবসময় তার সাথে একটু দূরত্ব বজায় রাখতো। তার এই রহস্যময় আর ঠান্ডা মেজাজ দেখে জিওয়াং তার প্রেমে পড়ে যায়। একদিন ছেলেটা কায়দা করে সারার গাড়ির চাবিটা নিজের কাছে রেখে নেয়, যেন সে তার সাথে আবারও দেখা করতে পারে। চাবিটা ফেরত দেওয়ার সময় সে দেখলো যে সারা খালি পায়ে খুব করুণ মুখে দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি সে ঘর থেকে পালিয়ে এসছে। জিহাও মায়ায় পড়ে নিজের জুতোটা খুলে সারাকে পরিয়ে দেয়। কিন্তু যখনই সে শুনলো সারা সেই ভয়ঙ্কর সুদখোর ব্যবসায়ী সেইনের সাথে থাকে, সে তো একদম পুরো চমকে উঠলো। কারণ এই পুরো এলাকায় সেইন মানেই আতঙ্ক। জিহাও মানে ছোট করে জিন ভাবছিল সারা হয়তো ওই শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। কিন্তু সারা খুব শান্তভাবে বলল যে সেইনের সাথে থাকলে তাকে নাকি কোনো রকম কৈফিয়ত দিতে হয় না। কথা বলতে বলতে এই রাজ্য তো ভারী হতে থাকে, তাদের দুজনের ভিতরের মাখামাখিটা আরও বাড়তে থাকে। জিন মজা করে বলল যে সে সারার সাথে পালিয়ে যেতে চাই। এমনকি সে ওই দিন টাকা না নিয়ে সারার সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে চাইলো। জিন মনে মনে সারাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। এমনকি তার ফোনে সারার নাম্বারটাও একটা পুরো আদুরে নামে সেভ করে রাখে। তারা সাধারণ কাফেলদের মতন রাস্তার পাশে বসে খাওয়া দাওয়া আর গল্প করতে লাগলো। গল্প করতে করতে হঠাৎ জিন সারার হাতে ইঞ্জেকশনের ফুটো আর একটা কালছিরে দাগ দেখতে পায়। সে ভাবলো সারা হয়তো ড্রাগস নেয় আর সেইনি হয়তো তাকে এই অবস্থায় ফেলেছে। সারার এই চেহারা দেখে জিনের ওর উপর খুব মায়া হয়। একই সাথে সে সেইনের উপরে প্রচণ্ড রেগেও যায়। সে রাগের মাথায় সারাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও আমি ওই শয়তানটাকে মেরে ফেলি। আসলে জিন বোকার মতো বিশ্বাস করেছিল যে সেইন মরলে সারা হয়তো সব সম্পত্তির মালিক হবে আর তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটাবে। কিন্তু যেই না সেইন তাকে ছুরি মারতে গেল, সারা খুব নাটকীয়ভাবে তার সামনে চলে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে ইশারা করে সে জিনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আসলে এই পুরো নাটকটা করেছিল সে সেইনের আরও বেশি বিশ্বাস অর্জন করার জন্যে। আসল কথাটা হলো এই কদিনে সে সেইনকে খুব ভালো করে চিনে ফেলেছে। সেইনের যখন কিডনি ডায়ালিসিসের দরকার হতো সারা খুব যত্ন করে এই সবটা ব্যবস্থা করতো। কিন্তু এই মিথ্যে পরিচয় আর অভিনয় করতে করতে সারা ভেতর থেকে একদম পুরো হাঁপিয়ে উঠেছে। সে সেইনের সামনে স্বীকার করে যে সে আর সত্যি আর মিথ্যের পার্থক্যটা বুঝতে পারছে না। বড়লোকি চালচলনের স্বাদ একবার পেয়ে গেলে তা ভোলা খুব কঠিন, আর এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। হঠাৎ একদিন সেইনের অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। জ্ঞান ফেরার পরে সেইন ইমোশনাল হয়ে তার সব সম্পত্তি বউ সারার নামে লিখে দেয় আর একটা উইল তৈরি করে নেয়। অবাক করা বিষয় হলো সারা তবুও সেইনকে কিডনি দিতে রাজি ছিল। সেইন অবাক হয়ে তখন তাকে জিজ্ঞাসা করলো যে আমি তো মারা গেলে আমার সব সম্পত্তি তুমি পাবা, তাহলে আমাকে বাঁচাচ্ছ কেন। সারা খুব শান্তভাবে উত্তর দিল যে আমি নয় আর কিছুদিন অপেক্ষা করি, তারপরে ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। কিন্তু সারা তার সিদ্ধান্তে একদম অটল ছিল। সেইন তখন বুঝতে পারলো যে সারা হয়তো তার জোচ্চর পরিচয়টা ভুলে গিয়ে একদম মন থেকে কিছু একটা করতে চাই। তারপরে অপারেশনের পরেই সারা যেন পৃথিবী থেকে উদাও হয়ে গেল। সারা যাওয়ার আগে জিনকে একটা দামি অ্যাপার্টমেন্ট উপহার দিল আর বলল সবটা ভুলে গিয়ে জীবন নতুন করে শুরু করতে। কিন্তু আসলে জিন ছিল সারার বড় একটা পরিকল্পনার অংশ। সারা তাকে দিয়ে বড়লোকদের মহলে নিজের ব্র্যান্ডের নাম ছড়াতে শুরু করলো। জিন আগে যেমন দামি মহিলাদের পটিয়ে পাঠিয়ে নিজের হাতে রাখতো, তেমনি পটিয়ে তার ব্র্যান্ডের প্রমোশন করতে শুরু করলো। একই সাথে অন্য হ্যান্ডসাম মডেলদেরও সারার ব্র্যান্ডের ব্যাগগুলো উপহার দিতে শুরু করলো। এই মডেলরা বড়লোকদের আড্ডায় গিয়ে সারার ব্র্যান্ড নিয়ে এমন কথা বলতে শুরু করলো যে সবাই এটাকে বিশ্বাস করতে বাধ্য হলো। ছোট ছোট এই ধাপগুলো পার করে সারা মানুষের মনে একটা অন্ধবিশ্বাস তৈরি করে। পরিস্থিতি এমন দাঁড়ালো যে বড়লোকদের কাছে সারার এই ব্র্যান্ড এখন শুধুমাত্র ব্যাগ না, একটা ধর্মের মতো পবিত্র জিনিস হয়ে দাঁড়ালো। সারা তার দামি ব্র্যান্ডের জন্য একদল অন্ধভক্ত তৈরি করে ফেললো। এরপরে সে একটা নতুন চাল চাললো, যাকে বলে ভেদাভেদ করা। সে দোকানের স্টাফদের বলে দিল যে কাস্টমারদের স্ট্যাটাস দেখে যেন খাতির করা হয়। যারা সাধারণ জামা কাপড় পরে আসতো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হতো। সারা খুব অল্প মাল বাজারে ছাড়তো আর কাস্টমারদের লাইনে দাঁড় করিয়ে রাখতে পছন্দ করত। সে মানতো বড় লোকরা যত বেশি অবহেলা পাবে তারা ততই সেই জিনিসটার প্রতি আরও বেশি করে আগ্রহ হবে। দেখতে দেখতেই সারার এই ব্র্যান্ডের দাম একদম আকাশচুম্বী হয়ে উঠলো। একদিন একটা দামি শোরুমে গিয়ে মিজং তো একদম অবাক। সে দেখলো তার নিজের হাতে বানানো একটা ব্যাগ সেখানে আর্ট হিসেবে সাজিয়ে রাখা হয়েছে আর সেটার দাম রাখা হয়েছে 50 মিলিয়ন ইয়ন। মিজং তখন বুঝতে পারলো সারা তার ট্যালেন্ট আর পরিশ্রম চুরি করে এই বিশাল সাম্রাজ্য দাঁড় করিয়েছে। সে ঠিক করলো এর চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য সে তার সেই ছোট্ট ঘরে ফিরে দেখলো যে সারা সেখানেই বসে আছে। এখানে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। সারা মিজংকে মনে করে দিল যে তার আজকের এই অবস্থার পেছনে তার অনেক বড় অবদান আছে।
সারার এই অহংকার আর অপমান মিজংকে একদম আগুনের মতো জ্বালিয়ে দিল। সে ঠিক করলো এবার সে প্রতিশোধ নেবে। সে সাথে সাথেই পুলিশকে ফোন করে সারার কারখানার সব অবৈধ শ্রমিকদেরকে ধরিয়ে দেয়। এতে করে তাদের আসল পরিচয় সম্পর্কে যারা জানতো তাদের সবাইকে সে এক নিমেষেই রাস্তা থেকে সরিয়ে দিল। এরপরে মিজং কারখানায় গিয়ে নিজের সব আঙুলের ছাপ আর যাবতীয় সব প্রমাণগুলো মুছে ফেলে। এখান থেকে তার আর সারার ভিতরে পার্থক্য করার মতো চিহ্নই আর বাকি রইল না। সবকিছু গুছিয়ে নিয়ে মিজং এবার একদম নতুন একটা রূপ তৈরি করলো। সে একদম পারফেক্ট সারা সেজে সারার একটা নতুন কালেকশন লঞ্চ হওয়ার অনুষ্ঠানে গিয়ে হাজির হলো। সেখানে স্টেজের আলো যখন আসল সারার মুখে পড়লো তাকে খুব শান্ত কিন্তু রহস্যময় লাগছিল। এরপর একটা ফাঁকা জায়গায় দেখা যায় সারা পাগলের মতো মিজংয়ের উপরে আক্রমণ করছে, কারণ সে তার জায়গা দখল করতে চেয়েছিল বলে। তবে এই লড়াইটা শুধু একজনের সাথে ছিল না, এটা ছিল তার এখনকার পরিচয় আর অতীতের সাথে। এক পর্যায়ে দেখা যায় মেয়েটা অচেতন হয়ে আছে। সারা এর আগে কখনো খুন করেনি। ঘাবড়ে সে যখন লিফট থেকে বেরিয়ে সাহায্যের জন্য লোক খুঁজছিল, ঠিক তখনই তার দেখা হলো সেই প্রাক্তন স্বামী সেইনের সাথে। এই সেইনকেই একসময় সে কিডনি দিয়ে বাঁচিয়েছিল, আর তার সাহায্যেই আজকের এই নামী ব্র্যান্ডের মালিক হতে পেরেছে সে। নিজের তৈরি করা লোগোর দিকে তাকিয়ে সারার চোখ হঠাৎ শক্ত হয়ে গেল। সে নিজের রক্তমাখা হাত পেছনে লুকিয়ে সেইনের সামনে থেকে একা আবার ওই রুমে ফিরে গেল। রুমে ফিরে সারার মনে হলো যে মেঝেতে পড়ে থাকা ওই মেয়েটা চোখ মেলে তাকাচ্ছে, আর তার চেহারাটা হুবহু তার মতন দেখাচ্ছে। একটুও দেরি না করে সে একটা ভারী জিনিস দিয়ে মেয়েটার মুখে বারবার আঘাত করতে লাগলো, যেন তাকে আর কোনো রকমভাবে চেনা না যায়। এরপরে একটা বড় সুটকেসে লাশটাকে ভরে প্রেস কনফারেন্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। সবাই যখন স্টেজ পরিষ্কার করছিল, সারা খুব শান্তভাবে সুটকেসটা ঠেলে ভিড়ের মধ্যে মিলে গেল। সে সুটকেসটা নিয়ে যাওয়ার সময় ইচ্ছা করেই শপিং মলের সিসিটিভি ক্যামেরার সামনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল, যেন মনে হয় সে এখানে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেটা দেখতে এসছে। এরপর আগে থেকে ঠিক করে রাখা একটা জায়গায় গিয়ে সুটকেসটা নিচেই ফেলে দিল। জায়গাটা সরাসরি ড্রেনের সুয়ারেজ লাইনের সাথে যুক্ত ছিল, যা সারা একসময় সেলস গার্ল হিসেবে কাজ করার সময় খোঁজ করেছিল। কিন্তু সে যা ভেবেছিল তা হয়নি। মিজং তখনও পুরোপুরিভাবে মরেনি। বেঁচে থাকার প্রচণ্ড জেদ নিয়ে মিজং নোংরা ড্রেনের ভিতর দিয়ে আলোর খোঁজে হামাগুড়ি দিয়ে এগোতে থাকলো। ড্রেনের ভেজা দেওয়ালে পুলিশ শত শত আঙুলের ছাপ খুঁজে পেয়েছিল। ডাঙায় ওঠার ঠিক আগের মুহূর্তে শরীর আর না চলায় প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে অন্ধকারে মিজংয়ের মৃত্যু হয়। পুলিশ যখন সারাকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সারা নিজে থেকেই থানায় এসে হাজির হয়। তবে সে স্বীকারোক্তি দিতে আসেনি, এসেছিল তদন্তে সাহায্য করতে। সে এই কেসটাকে একটা বড় ভুল বোঝাবুঝি বলে মনে করে। তার ঠান্ডা চাউনিটা যেন বলছিল আসল খেলা তো সবে শুরু। সারা শান্তভাবে বলল যে এই দুনিয়াটা বড় অদ্ভুত। একদিকে দামি সব পার্টি আর ঝলমলে আলো, অন্যদিকে কেউ একজন অন্ধ করে জমে ঠান্ডায় মারা যাচ্ছে, তাও কেউ দেখার মানুষ নেই। অফিসার পার্ক যখন ইউজিনের সেই 15 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে সারাকে চেপে ধরলো, তখন সে এক মোক্ষম চাল চাললো। থানায় আসার আগে সে ইউজিনের সব টাকা তার অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিয়েছিল, আর সেটার নাম দিয়েছিল যে ব্যবসার লাভ। সারা খুব বুদ্ধি করে সেখানে একটাই কথা বলে, যদি আমার কোম্পানি জাল না হয় তবে তোমার বিরুদ্ধে ওই টাকা চুরি করারও কোনো কেস থাকবে না। নিজের পিঠ বাঁচাতে ইউজিন তখন বাধ্য হয়ে পুলিশের কাছে স্বীকার করে যে এটা একটা বৈধ ইনভেস্টমেন্ট ছিল। কোনো নালিশ বা মামলা না থাকায় পুলিশ সারাকে আটকানোর কোনো কায়দা খুঁজে পেল না। সারা বিজয়ী হাসি মুখে ইন্ট্রোগেশন রুম থেকে বেরিয়ে আসছিল, কিন্তু অফিসার পার্সও দমে যাওয়ার পাত্র না। তিনি ভিডিও ফুটেজ বারবার দেখতে লাগলো। হঠাৎ একটা জায়গায় গিয়ে সে ভিডিওটা থামালো। সারা বলেছিল একদিকে পার্টি হচ্ছে আর অন্যদিকে কেউ অন্ধকারে জমে মারা যাচ্ছে। পার্কের মাথায় খেললো লাশটা যে প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গিয়েছে, সেটা তো এখনো সাংবাদিক মাধ্যমে বা বাইরে কারোর কাছে জানানো হয়নি। তবে সারা এই কথাটা কিভাবে জানলো? তার মানে হলো সারা হয়তো নিজেই সেখানে উপস্থিত ছিল। সারা থানা থেকে বের হতে না হতেই পুলিশ তাকে আবারও খুনের আসামি হিসেবে গ্রেফতার করে নেয়। তাকে আবারও নিয়ে আসা হয় সেই ইন্টিগ্রেশন রুমে। সারা তখন খুব অহংকার নিয়ে বলল যে তার কাছে শত শত সাক্ষী আছে যে সে সেদিন পার্টিতেই ছিল, কিন্তু পার্কের কাছে এখন সারার সেই বলা মুখের কথাটাই এখন সবচেয়ে বড় প্রমাণ। অফিসার পার্ক এবার আসল তুরুপের তাসটা বের করলো। তিনি জানালো মৃত মেয়েটার নখের নিচে খুনির চামড়া আর রক্ত পাওয়া গিয়েছে। এটা শুনে সারা এক মুহূর্তের জন্য থমকে গেল, কারণ দুনিয়ার সব প্রমাণ মোছা গেলেও এই ডিএনএ কখনো মিথ্যে বলে না। পার্ক তখন তাকে বলল যে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই সে কিভাবে জানলো যে মেয়েটা ঠান্ডায় জমে মারা গিয়েছে। এই গোপন তথ্যটা শুধু পুলিশ আর খুনি ছাড়া কারোরই জানার কথা না। পার্ক আরও বলল, তুমি যদি শুধুই একজন জোচ্চোর হতে তবে এতদিন সব টাকা পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তুমি পালাওনি। তার মানে ওই রাতে এমন কিছু ঘটেছিল যে যা তোমার পরিকল্পনায় ছিল না। সব শুনে সারা ঘাবড়ে না গিয়ে শুধু শান্তভাবে একটা সিগারেট চাইলো। সে বলল বড় লোকেরা আরও একদিন বেশি বেঁচে থাকার জন্য সিগারেট খাওয়া নাকি ছেড়ে দেয়, কিন্তু আমি তাদের মতো হওয়ার চেষ্টা করলেও তাদের ওই বেঁচে থাকার তীব্র ইচ্ছাটা কোনো মতোই বুঝতে পারলাম না। সিগারেট শেষ করে সারা আবারও আগের ফর্মে ফিরে আসে। সে অফিসার পার্ককে শোনালো যে মানুষ তাকে বিশ্বাস করে কারণ সে জানে মানুষ আসলে কি চাই। আর এখানেও এখন পার্ক সবচেয়ে বেশি যে জিনিসটা চাইছে সেটা হলো সারার মুখ থেকে স্বীকারোক্তি শুনতে। ঠিক এই সময় সারা নিজের ভুল বদলে নিয়ে আইনের কথা বলতে শুরু করলো। সে সাফ জানিয়ে দিল যে আটকের 48 ঘন্টার মধ্যে পুলিশকে প্রমাণ জোগাড় করে ওয়ারেন্ট বের করতে হবে। যদি প্রমাণ না পাওয়া যায় তবে পুলিশকে আসামি ছেড়ে দিতে হবে, আর এই একই অপরাধের জন্য তাকে আর দ্বিতীয়বার ধরে আনা যাবে না। এখানে সারার হিসেবটা খুব পরিষ্কার ছিল, যদি সে পালিয়ে যায় তবে সে প্রতারক, যদি গ্রেফতার হয় তবে সে খুনি, কিন্তু যদি 48 ঘন্টা পর ছাড়া পায় তবে সে নির্দোষ। ইন্টাগ্রেশনের রুমের ঘড়িতে দেখা গেল যে আর মাত্র 47 ঘন্টা বাকি রয়েছে। সারা একটু শয়তানি হাসি হেসে বলল যে মানুষ জেদ ধরলে সেটাই বিশ্বাস করে যেটা সে করতে চাই। তার এই পাথরের মতো শান্ত ভাব দেখে অফিসার পার্ক প্রচণ্ড রেগে যায়। তিনি বললেন, তুমি যদি খুনি না হতে তবে তো এখানে চিল্লাপাল্লা করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতে।
সে খুব শান্তভাবেই অফিসার পার্ককে বললেন যে আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম তবে অনেক আগেই সেটা করতাম। অফিসার পার্ক তখন তার শেষ অস্ত্রটা বের করলো, ডিএনএ টেস্ট। তিনি চ্যালেঞ্জ করলেন যে এই টেস্টটা করালেই সারার আসল পরিচয়টা বেরিয়ে আসবে। সে বিন্দুমাত্র না ঘাবড়িয়ে গিয়ে হাসি মুখে লালা আর আঙুলের ছাপগুলো অফিসারকে দিয়ে দেয়। কিন্তু রেজাল্ট আসার পর সবার চোখ একদম পুরো কপালে ওঠার দশা। সারার ডিএনএ বা আঙুলের ছাপ পুলিশের কোনো রেকর্ডেই নেই, এমনকি খুনের জায়গায় পাওয়া নমুনার সাথেও তার ডিএনএ মিলছে না। পার্ক বুঝতে পারলো সারা আসলে এমন একজন মানুষ যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই, তার সবটুকুই সাজানো। এখন পুলিশের হাতে মাত্র 34 ঘন্টা সময় আছে এমন একজনকে খুনি প্রমাণ করার যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কাজটা প্রায় অসম্ভব ছিল। ঠিক এই সময় পার্কের বড় অফিসার এসে ব্যাগড়া দিল। তিনি ধমক দিয়ে বললেন কেসটা অন্য টিমের কাছে দিয়ে দিতে, কারণ প্রমাণ ছাড়া কাউকে আটকে রাখলে পার্কের চাকরিও চলে যেতে পারে। ওই অফিসার পার্ককে অপমান করে বললেন যে অসহায় মানুষরাই নিজেকে একটু বেশি বুদ্ধিমান মনে করে। তিনি পার্ককে রীতিমতো লোভী বলে দোষ দিলেন। এতে অফিসার পার্ক খুব চাপে পড়ে গেল, কারণ তার ভুলের জন্য তার নিচের অফিসারদের বিপদ হতে পারে। সবশেষে পার্ক আবার সেই ঘরে ফিরে গিয়ে সারাকে একটু ইমোশনালি দিক দিয়ে ভোলানোর চেষ্টা করলো, কিন্তু সারা তাতেও পাত্তা দিল না, উল্টে একটা চরম সত্যি কথা শুনিয়ে দিল। সে বলল জোচ্চোররা সবসময় শিক্ষিত আর পেশাদার মানুষদেরই টার্গেট করে, কারণ এই ধরনের মানুষ নিজেদের লজিকের উপরে খুব বেশি ভরসা করে আর ভাবে তারা অনেক বুদ্ধিমান, তাদেরকে কেউ ঠকাতে পারবে না। আসলে তাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। যারা সমাজে বড় পদে থাকে তারা নিজেদেরকে এত চালাক ভাবে যে তারা বিশ্বাসই করতে পারে না যে কেউ তাদের নাকের ডগা দিয়ে জালিয়াতি করে চলে যেতে পারে। সারা অফিসার পার্কের চোখের দিকে তাকিয়ে সাবধান করে দিল যে সে ঠিক যে ধরনের অহংকারী আর আত্মবিশ্বাসী মানুষের কথা বলছে, পার্কও ঠিক সেই ধরনেরই একজন। মানসিক এই লড়াই শেষে পার্ক আবারও আসল জেরায় ফিরে আসলো। তিনি জিজ্ঞাসা করলো পার্টি শেষ হতে সে কোথায় ছিল। সারা ওই খুনের রাতটা একদম পুরো নিখুঁতভাবে বর্ণনা দিতে শুরু করলো। সে বলল পার্টির পর সে নতুন শোরুমের কাজের তদারকি করতে শপিং মলে গিয়েছিল আর সকাল 10টা নাগাদ কাজ শেষ করে আবার বিশ্রাম নিতে ফিরে এসেছিল। এমনকি সে নিজে থেকেই তার গাড়ির ড্যাশক্যাম ভিডিও আর হোটেলের সার্ভিস রেকর্ডগুলো চেক করতে বলল। তদন্ত করতে গিয়ে পার্ক একটা বিশাল গড়মিল খুঁজে পেল। শপিং মলের মালকিন চেয়ারম্যান চোই আগে দাবি করেছিল যে সারার ব্র্যান্ডের সাথে তাদের কোনো চুক্তিই হয়নি, কিন্তু সারা ঠিক তার উল্টোটা বলছে। সে গিয়েছিল তার ব্র্যান্ডের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তার মানে এই দুজনের মধ্যে কেউ একজন নির্ঘাত মিথ্যে কথা বলছে। পার্ক সাথে সাথেই তার টিমকে ওই মলে পাঠালো। সেখানে গিয়ে দেখা গেল সারার কথাই ঠিক, শোরুমের কাজ আসলেই শুরু হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কয়েকদিনের মধ্যেই সব চিহ্ন একেবারেই মুছে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হলো চেয়ারম্যান চোয়ের অনুমতি ছাড়া তো এই বিশাল কাজ করা বা ভাঙচুর করা সম্ভব না, তবে তিনি কেন এই পুরো বিষয়টা অস্বীকার করছে? পার্ক বুঝতে পারলো চেয়ারম্যান চোয়ে বড় কোনো একটা সত্যি লুকাতে চাইছে। তিনি সরাসরি গিয়ে জিজ্ঞাসা করলেন কেন আপনি কন্ট্রাক্ট সই করার পরেও সেটা অস্বীকার করছেন, আর কেনই বা আপনি সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করার অর্ডার দিয়েছিলেন। অফিসার পার্ক জানতে চাইলেন সারা এমন কি করেছে যে চেয়ারম্যানের মতো বড় একটা মানুষও তাকে ভয় পাচ্ছে। তখন চেয়ারম্যান চোই একটা অবাক করা সত্যি কথা ফাঁস করলো। তিনি বললেন তিনি সারাকে বাঁচানোর জন্য এসব করেনি, বরং নিজের শপিং মলের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। তিনি সিসিটিভি ফুটেজে নিজের চোখেই দেখেছিল যে সারা একটা বড় সুটকেস টেনে নিয়ে এদিক ওদিকে ঘুরছে। এখানে তার সন্দেহ হয়েছিল যে ভেতরে হয়তো নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। ঘটনাটা জানাজানি হলে মলের বদনাম হতো, তাই তিনি ভয়ে সিসিটিভি ফুটেজগুলো সব মুছে ফেলার নির্দেশ দিয়েছিল। পার্ক সেখানে স্পষ্ট জানিয়ে দিল যে ভিডিও ডিলিট করা মানে সাক্ষ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার মতো একটা বড় অপরাধ করা। তিনি চেয়ারম্যানকে একটা চুক্তি অফার দিলেন, তিনি মলকে পুরোপুরি বাঁচিয়ে নেবে যদি চেয়ারম্যান তাকে এই কেসে সাহায্য করে। কিন্তু মহিলা চেয়ারম্যানটাও কিছু কম যায় না। তিনি গোপনে রেকর্ডিং অন করে রাখা ফোনটা বের করে তাকে হুমকি দিলেন যে এই কথাটা যদি বাইরে ফাঁস হয় তাহলে তোমার চাকরিটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তবে যাওয়ার আগে তিনি একটা মক্ষম তথ্য দিয়ে গেল, খুনের রাতে তিনি সারার পাশে ঠিক একই রকম পোশাক পরা আরেকটা মহিলাকে দেখেছিল। কথাটা শুনতেই পার্ক সাথে সাথেই তদন্তে নামলো। পার্টি যেখানে হয়েছিল সেখানে গিয়ে দেখা গেল যে সিসিটিভি ক্যামেরার তারগুলো আগে থেকেই কেউ কেটে রেখেছিল আর মেঝেতে রক্তের দাগ। বোঝা গেল যে খুনটা অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। সেখান থেকেই পুলিশ একটা ফেমাস দামি দর্জি শপের খোঁজ পেল। সেই দোকানের মালিক নিশ্চিত করলো যে সারা নামের একজন কাস্টমার ঠিক একই রকম দেখতে দুটো পোশাক বানানোর অর্ডার দিয়েছিল। তখনই পার্কের মাথায় একটা আইডিয়া আসলো, পোশাক ফিটিং করার সময় যদি সুই লেগে পরনের মানুষের শরীর থেকে এক ফোঁটা হলেও রক্ত বের হয়ে থাকে তাহলে সেটা একটা বড় প্রমাণ হতে পারে। অফিসার পার্ক ওই দামি পোশাকের কাপড় থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালো, কিন্তু রিপোর্ট আসার পরে সবার চোখ একদম কপালে। দেখা গেল দুটো ড্রেস থেকে যে ডিএনএ পাওয়া গিয়েছে সেটা মৃত মেয়েটার সাথে একদম 99% মিলে যাচ্ছে। এর মানে দাঁড়ালো খুনের রাতে যে দুটো একই রকম পোশাক ব্যবহার করা হয়েছিল সেগুলো আসলে মৃত মেয়েটারই মাপের বানানো হয়েছিল। এখন পুলিশের মনে প্রশ্ন জাগলো যে তবে কি মৃত মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য বা অন্য কাউকে মারার জন্যই এই ছকটা কষেছিল? এখানেই পার্কের মনে পড়লো সারার বলা সেই কথাটা, মানুষ সেটাই বিশ্বাস করে যেটা সে করতে চাই। এখান থেকেই তদন্তের মোড় পুরোপুরি ঘুরে গেল। পুলিশ সেই পুরনো দর্জির কারখানায় গিয়ে দেখলো সেখানে কিছুই নেই। ম্যাচিংপত্র থেকে শুরু করে সব রেকর্ড একদম পুরো হাওয়া, যেন এখানে কোনোদিন কোনো মানুষই ছিল না। কোনো আঙুলের ছাপ বা এক টুকরো চুলো সেখানে পাওয়া গেল না। তদন্ত যখন আর কোনোভাবেই এগোচ্ছিল না তখনই পার্ক পাশের বাড়ির একটা লোকের সঙ্গে কথা বলে। সেই লোকটা জানালো 10 দিন আগে পুলিশ এখানে এসে সব অবৈধ শ্রমিকদেরকে ধরে নিয়ে গিয়েছে আর তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কথা বলতে বলতেই পার্ক ওই লোকটার হাতে একটা বিশেষ চিহ্ন খেয়াল করে। কাঁচি চালাতে চালাতে যে চিহ্নটা হাতে পড়ে এই লোকটার হাতে ঠিক সেই চিহ্নটাই রয়েছে। পার্কের মনে পড়লো ড্রেনে যে মেয়েটার লাশ পাওয়া গিয়েছে তার হাতেও ঠিক একই রকম দাগ ছিল। তার মানে এখানে দাঁড়ায় যে মেয়েটা ছিল সেই দর্জি কারিগর মিজং।
ইন্টিগ্রেশন রুমে বসে পার্ক একটা নতুন আর সাহসী থিওরি সাজালো। তিনি ভাবলেন এটাও তো হতে পারে যে সামনে যে বসে আছে সে আসলে সারা না, বরং মিজং। হয়তো এটা হতে পারে আসল সারা মিজংকে মেরে তার জায়গা নিতে চেয়েছিল, কিন্তু মিজং সেটা আগে থেকেই ধরে ফেলেছিল। এরপর মিজং নিজেই উল্টো চাল চেলে সারাকে মেরে ফেলে আর তার পরিচয় চুরি করে এখন সারা শেষে তার সামনে বসে আছে। অর্থাৎ মিজং যা হতে চেয়েছিল আসছে ঠিক সেটাই হয়ে গিয়েছে। অফিসার পার্ক এখানে বুঝতে পারলেন যে সামনে বসে থাকা মহিলাটা আসলে সারা না মিজং সেই তর্কে গিয়ে এখন আর কোনো লাভ নেই, কারণ দুজনেই আসলে ভুয়া পরিচয় নিয়ে বেঁচে আছে। পার্ক এবার সরাসরি আক্রমণ করে সারার সবচেয়ে প্রিয় জায়গায়, তার তৈরি বুধবার ব্র্যান্ডের উপরে। তিনি হুমকি দিলেন যে এই ব্র্যান্ডের আড়ালে থাকা সব জালিয়াতি আর খুনের গল্প তিনি মিডিয়ার সামনে ফাঁস করে দেবে। অর্থাৎ সারার যে কোনো আসল পরিচয় নেই আর এটা যে একটা নকল ব্র্যান্ড তা সে পাবলিকের সামনে প্রমাণ করে দেবে। এটা শুনে সারা প্রচণ্ড রেগে গিয়ে পার্ককে সাবধান করে দিলেন, এইভাবে তথ্য ফাঁস করলে তোমার তো চাকরি হারাতে হবে। কিন্তু পার্কও ছিল নাচড়বান্দা। তিনি বললেন সত্যিটা সামনে আনতে যদি আমার ক্যারিয়ার শেষ হয়ে যায় আমি তাতেও রাজি, আমি এর শেষ দেখেই ছাড়বো। সেই রাতেই পুরো দেশে বুধবার ব্র্যান্ডের কেলেঙ্কারিটা ছড়িয়ে পড়ল। খবরের কাগজে আর টিভিতে সারার ভুয়া পরিচয় আর জালিয়াতির খবর দেখে মানুষটা একদম ক্ষোভে ফেটে পড়ল। কাস্টমাররা নিজেদের সাথে প্রতারণা হয়েছে ভেবে এই ব্র্যান্ডকে বয়কট করতে শুরু করলো। জেলের ভিতরে সারা চারপাশ থেকে আসা এই ঘৃণা আর সমালোচনা নিতে পারছিল না। সে মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল যেন তার তিলে তিলে গড়া এই সাম্রাজ্য অন্ধকার গভীরের ভিতরে তলিয়ে যাচ্ছে। জেলের ভিতরে এসে চোখে শস্যের ফুল দেখতে শুরু করে। পার্ক তখন তাকে মনে করিয়ে দিল যে তোমার এই মায়া যখন কেটে যাবে তখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। প্রচন্ড মানসিক চাপে সারা টিকে থাকতে না পেরে শেষ পর্যন্ত হার মানলো। তিনি হাজতের দরজায় চিৎকার করে বাড়ি দিয়ে অফিসার পার্ককে ডাকলো। ইন্টারোগেশন রুমে পার্ক তাকে বুঝিয়ে দিল যে এই মুহূর্তে সব সত্যি কথা স্বীকার করে নিলে আর তাকে তদন্তে সাহায্য করলে তিনি তার সাজাটা অনেকটা কমিয়ে দেবে। শেষমেশ সারাও রাজি হয়ে যায় আর স্বীকার করে নেয় যে সেই আসলে খুনটা করেছিল। পুলিশ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ঠিক তখনই এলো একটা বড় টুইস্ট। সারা কান্নায় ভেঙে পড়লো আর নতুন একটা নাটক শুরু করলো। সে দাবি করলো যে সে আসলে সারা না, মিজং। এখানে সে খুব গুছিয়ে বলতে শুরু করলো যে সে আসলে কিভাবে সারাকে খুন করে ড্রেনের ভিতরে ফেলে দিয়েছিল, যাতে সে সারার পরিচয় নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারে। সব দোষ স্বীকার করে নেওয়ার পরেও তার মুখে আফসোসের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। অফিসার বুঝে গেল যে এই স্বীকারোক্তিটা আসলে বুধবার ব্র্যান্ডকে বাঁচানোর একটা মোক্ষম চাল। যদি মৃত মেয়েটা সারা হিসেবে প্রমাণিত হয় তবে সারার বিরুদ্ধে থাকা জালিয়াতির মামলাগুলো সব চিরতরে মুছে যাবে, কারণ আসামি তো এখন পুরোপুরি মৃত। পার্ক বুঝতে পারলো এখন আসল লড়াই খুনি ধরা না, বরং এই মহিলাটার আসল পরিচয় কি সেটা বের করা। তিনি তখন মিজংকে অর্থাৎ আসল সারাকে জিজ্ঞাসা করলো যে কেন এত নিষ্ঠুরভাবে সে তাকে খুন করেছিল। তখন সে উত্তর দিল সারার মতো মানুষের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। অফিসার পার্ক তখন জোর দিয়ে বলল যে আমি জানি তুমি আসল সারা আর তুমিই মিজংকে মেরেছো, কিন্তু ওই মহিলা ব্যঙ্গ করে বলল যে এর তো কোনোই প্রমাণ নেই। এরপরে পার্ক তার তুরুপের শেষ তাসটা বের করলো। তিনি জানতেন সারা তার স্বামীকে কিডনি দিয়েছিল, তাই হাসপাতালের রেকর্ডে হয়তো এখনো ডিএনএ নমুনাটা থাকলেও থাকতে পারে। সেই নমুনার সাথে এখনকার ডিএনএটা মিলালেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। তদন্তকারীর দল যখন হাসপাতালে পৌঁছলো তখন একটা দুঃসংবাদ এলো। হাসপাতাল থেকে ওই নমুনাটা রহস্যময়ভাবে নাকি গায়েব হয়ে গিয়েছে। এটা শুনে সারা একটা বিজয়ের হাসি হাসলো। সে তখন পার্ককে ব্যঙ্গ করে শুনিয়ে দিল যে তার যুক্তিটা একদম ঠিক হতে পারে, কিন্তু আইনের চোখে তার এখন কোনোই দাম নেই, কারণ তার হাতে কোনো প্রমাণই নেই। এখানে মিজং সেজে সে খুনের দায়টা পুরোপুরি নিজের কাঁধে নিয়ে নিল। পুলিশের পুরো টিম এখানে একদম দিশেহারা। সারার দেওয়া স্বীকারোক্তিটা তদন্তের সাথে হুবহু মিলেও যাচ্ছে, কিন্তু তারা প্রমাণ করতে পারছে না যে সামনে বসে থাকা মানুষটা আসলে কে, সারা না মিজং। সারা যেন একটা অদৃশ্য কুয়াশার ভিতরে নিজেকে মিলিয়ে ফেলছিল। একই সাথে সময়ও একদম শেষ হয়ে আসছিল। 48 ঘন্টা পার হওয়ার আগেই তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে হবে, না হলে তাকে ছেড়ে দিতে হবে। আর সে যদি একবার ছাড়া পেয়ে যায় তাহলে এই কেসের জন্য আর তাকে ধরা যাবে না। এখন অফিসার পার্ক একদম চরম দোটানায় পড়ে গেল। একদিকে সত্য আর অন্যদিকে আইনের সীমাবদ্ধতা। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার আর বিচারের জন্য পার্ক একটা কঠিন সিদ্ধান্ত নিল। তিনি অ্যারেস্ট ওয়ারেন্টের নামের জায়গায় লিখে দিল মিজং। সারাকে হাত করা পড়িয়ে যখন থানা থেকে বের করা হচ্ছিল শত শত ক্যামেরার সামনে সে একদম চুপচাপ ছিল। আদালতে তাকে মিজং হিসেবে ইচ্ছাকৃত খুন আর লাশ গুম করার দায়ে 10 বছরের জেল দেওয়া হলো। মামলা এখানেই খতম। এই কেস সমাধান করার জন্য অফিসার পার্ককে মডেল পুলিশ অফিসার হিসেবে সম্মান জানানো হলো। এদিকে জেলে যাওয়ার পরে ওই মহিলাটার গায়ে একটা অপারেশনের দাগ দেখা গেল, যেটা কিডনি ট্রান্সপ্লান্টের দাগ ছিল। অর্থাৎ এই হলো আসল সারা, যে মিজং সেজে সাজা নিচ্ছে। কয়েক বছর পর অফিসার পার্ক জেলে তার সাথে দেখা করতে গেল। পার্ক জানালো সারার পরিচয়টা এখন সবার কাছে অজানা লাশ হিসেবে কবরে পড়ে আছে, অথচ তার বানানো বুধুয়ার ব্র্যান্ডটা এখন পুরো রমরমিয়ে চলছে। এটা শুনে সারা একটা তৃপ্তির হাসি হাসলো। এখানে সে অফিসার পার্ককে একটা উল্টো প্রশ্ন করলো, শেষমেশ আপনি কাকে গ্রেফতার করলেন? সে আরো বলল আপনার প্রমোশন হয়েছে, ব্র্যান্ডটাও ঠিকঠাক আছে, আর সারা সে তার লক্ষ্যও পূরণ করতে পেরেছে। সারা আসলে চেয়েছিল তার পরিচয়টা যেন কলঙ্কমুক্ত থাকে, আর এখন সেটা সে একদম সফলভাবে করতে পেরেছে। পার্ক ভাবছিল যখন কেউ অভিযোগ করছে না যে সে ঠকছে, তবে কি সত্যিই এই কাজটাকে অপরাধ বলে মেনে নেওয়া যায়? মানে এখানে বন্ধুরা সারার কাস্টমাররা কোটি কোটি টাকা দিয়ে সেই ব্যাগটা কিনছে, কিন্তু তারা বলছে না যে তারা ঠকছে। তাহলে কি সত্যিই সারা কোনো অপরাধ করছে? অফিসার পার্ক তার শেষ প্রশ্নটা করলো, যার উত্তর হয়তো তিনি জানতেন, কিন্তু সারা কোনো কথা না বলে শুধু রহস্যময় চোখে তার দিকে তাকিয়ে রইল। ওই চাহনিতেই যেন সব না বলা সত্য কথাগুলো লুকিয়েছিল। সারা নিজের পরিচয় বিসর্জন দিয়ে হলেও সে তার সাম্রাজ্যটা চালাতে সফল হলো। আর এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এমন আরো নতুন নতুন ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অসাধারণ অন্য কোনো গল্প নিয়ে।